যে দলের সুপ্রিমো একজন মহিলা, সেই দলের কর্মীর কতটা অশিক্ষিত হলে সেই দলের কর্মী হচ্ছে মা বোনেদেরকে এইভাবে নস্যাৎ করতে পারে রাস্তায়। কুণাল ঘোষ কি? ওটা তো একটা চোর। সারদাকাণ্ডে 3 বছর জেল খাটলেন, পুলিশ ভ্যানের ফুটবোর্ডে দাঁড়িয়ে বললেন আমাকে সরকারের সাথে বসিয়ে দাও, কোন নেতা কোন মন্ত্রী সারদানন্দের স্টেক আছে বলে দেবে। তার মুখ বন্ধ করতে মমতা ব্যানার্জি হচ্ছে তাকে তৃণমূলের স্পোকপারসন করে দিলেন। আমার মনে হচ্ছে যে এই যে সরকার, এ তো গণতান্ত্রিক সরকার নয়। ওই যখন 9 তারিখ গাড়িটা বেরিয়ে যাচ্ছিল, সন্দীপ ঘোষ গাড়িটা বার করে দেওয়ার পক্ষে ছিল এবং প্রমাণ লোপাট করার পক্ষে ছিল, প্রমাণ লোপাট করার বিরুদ্ধে ছিল না। কলকাতা পুলিশ বলেছে আলাদা থানার ওসি নাকি সেরকম কিছু করতে, যা করার জন্য ভালোর জন্য করতেছে। কিসের ভালো? যদি ভালোর জন্যই করতে চাই তাহলে 14 তারিখ রাত্রিবেলা যখন হুলিগানগুলো ঢুকে দুষ্কৃতীরা ভাঙচুরগুলো তাহলে আটকাতে পারলো না, কারণ পুলিশ তো ভেতরেই ছিল। আমরা দেখতে পেলাম কলতান দাশগুপ্তকে যেভাবে টালিগঞ্জ থেকে তোলা হলো একেবারে হলিউড স্টাইল। সেই এই যে এত তৎপরতা সন্দীপ ঘোষের সময় নয় কেন? কেন এত দেরি? কারণ সন্দীপ ঘোষ তো আর বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত না, এবং সন্দীপ ঘোষ ওই যখন 9 তারিখ গাড়িটা বেরিয়ে যাচ্ছিল, সন্দীপ ঘোষ গাড়িটা বার করে দেওয়ার পক্ষে ছিল এবং প্রমাণ লোপাট করার পক্ষে ছিল, প্রমাণ লোপাট করার বিরুদ্ধে ছিল না। কলতান দাশগুপ্তকে হলিউড স্টাইলে না টলিউড স্টাইলে না বলিউড স্টাইলে অ্যারেস্ট করেছে আমি জানি না। নক্কারজনক প্রশাসন তার নিজের পিঠ বাঁচাতে কলতান দাশগুপ্তকে ষড়যন্ত্র করে গ্রেপ্তার করেছে, এইটুকু আমরা জানি। সুকান্ত মজুমদার একটা কথা বলছেন যে বামপন্থীরা নাকি আন্দোলন হাইজ্যাক করে নিয়েছে। তার মানে কি কোনোভাবে বিজেপি ভয় পেয়ে গেছে যে জায়গাটা ওরা দখল করতে চাইছিল সেই জায়গাটা বামপন্থীরা দখল করে রয়েছে, মানুষের বিশ্বাস দখল করে নিয়েছে? আসলে বামপন্থীরা তো মানুষের বিশ্বাস সেই দিনই দখল করেছিল, এই মুভমেন্টের প্রথম দিন। মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্ত, দেবাঞ্জনরা গিয়ে যখন গাড়িটা আটকে ছিল সেই সময় তো প্রথম আলোড়ন সৃষ্টি হয়। না হলে তো ওই গাড়ি বার করে দিয়ে বডি পুড়িয়ে দিত। এই শেষ 13 বছরে যতগুলো ঘটনা ধামাচাপা পড়ে গেছিল, তিলোত্তমার ঘটনাও ধামাচাপা পড়ে যেত। আমাদের তো স্পষ্ট কথা ছিল বাড়ির লোকের সাথে 2 মিনিট দেখা করব, তাহলে কেন আমাদের গায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হলো? কেন চালিয়ে দেওয়া হলো? তার মানে কিছু লোপাট করার জন্য? আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম, গাড়িটা যখন বেরোচ্ছিল, আমরা যখন গাড়িটা আটকে ছিলাম, পোস্টমর্টম হওয়ার পর গলা অবধি ঢাকা ছিল, যেমন থাকে বডি। আত্মহত্যা করেছে বলেছে, এফআইআর তো লজ হয়েছে রাত্রি 11টার সময়। বাবা মাকে তো জানিয়েছিল আত্মহত্যা করেছে। গোটা মুখটা মেয়েটার না ঠোঁট ফোট থেতলে গেছে, কালশিটের দাগ, ক্ষতবিক্ষত মুখটা, ওটা তো লোপাট করার জন্য করেছিল। সন্দীপ ঘোষরা তো এদেরকে মদত দিয়েছিল, তাই জন্য সন্দীপ ঘোষদের এত দর মমতা ব্যানার্জির কাছে। যেই কারণে টালা থানার ওসি ধরা পড়ার পরে মমতা ব্যানার্জি কালীঘাটে ডেকে, যদিও কালীঘাটে ডেকে প্রশাসনিক মিটিং করার কথা না, কারণ উনি তো প্রশাসন রাজনৈতিক দল সবটাই গুলিয়ে পুরো জগাখিচুড়ি করে দিয়েছেন, কিন্তু তারপরে এত মনে ভয় লাগলো তারা হচ্ছে মিটিংটা করে উঠতে পারলেন না। আজকে মিটিংয়ে গেছে, বলছে ভিডিওগ্রাফি হবে না, লাইভ স্ট্রিম হবে না। কেন হবে না? কী লোকাতে চাইছেন? কাকে বাঁচাতে চাইছেন? আমরা যখন মিছিল করছি, কলকাতা পুলিশের একটা টিম হচ্ছে টালা থানার ওসির বাড়িতে গেছে। কলকাতা পুলিশ বলেছে টালা থানার ওসি নাকি সেরকম কিছু করতে, যা করার জন্য ভালোর জন্য করতেছে। কিসের ভালো? যদি ভালোর জন্যই করতে চাই তাহলে 14 তারিখ রাত্রিবেলা যখন হুলিগানগুলো ঢুকে দুষ্কৃতীরা ভাঙচুরগুলো তাহলে আটকাতে পারলো না, কারণ পুলিশ তো ভেতরেই ছিল। 20 মিনিট চুপচাপ ভাঙচুরটা করতে দিল, তারপরে ওই ভেতর থেকে বেরিয়ে টিয়ার সেল, কাঁদানে গ্যাস হচ্ছে গিয়ে লাঠিচার্জ করলো। তাহলে আগে করেনি কেন? আগের দিন সেমিনার হলের পাশের হল ভাঙতে চেয়েছিল প্রশাসনিক অর্ডারে, হসপিটাল অথরিটির অর্ডারে, সরকারিভাবে যখন হলো না গুন্ডা দিয়ে হচ্ছে গিয়ে ভাঙাতে চাইলো। আমরা সেদিনও আটকেছিলাম, পরের দিন আমাদের ওপর আক্রমণ নেমেছে, ফলস কেস এসেছে, তারপরেও আমরা আজকে রাস্তায় আছি। আর বিজেপি তৃণমূলের যে নেক্সাস সেটা আবার নতুন করে প্রমাণ হচ্ছে। আমরা মনুবাদী কনসেপ্টের বিরুদ্ধে কথা বলি, পিতৃতন্ত্রের বিরুদ্ধে কথা বলি। বিজেপির মণিপুরের ঘটনা, আবার বারংবার ভারতবর্ষের বহু জায়গায় ধর্ষণের কথা উঠে এসেছে। পানিহাটিতে বিজেপির নেতারা হচ্ছে গিয়ে মোলেস্ট করেছে একজন নার্সকে, তার কোনো কমিশন বসেছে? আসলে তৃণমূল বিজেপির নেক্সাস আরও প্রমাণ করে দিচ্ছে। আজকে দেবাংশু ভট্টাচার্যরা মৌসুমী দিকে যে কমেন্ট করেছে, এতদিন যে স্বস্তিকা মুখোপাধ্যায়রা রাস্তায় নেমেছেন প্রতিবাদ করে, তাদের ওপর কী কুরুচিকর মন্তব্য। আমরা কি শুধু ধর্ষণের বিরুদ্ধে লড়ছি? আমরা কি শুধু মলেস্টেশনের বিরুদ্ধে লড়ছি? শুধু তাই না, আমরা রেপ কালচারের বিরুদ্ধে লড়ছি, থ্রেট কালচারের বিরুদ্ধে লড়ছি। মহিলাদের রাস্তাঘাটে যেখানে দাঁড়িয়ে প্রতিনিয়ত এই সমস্যা, এই থ্রেট, তাদেরকে শেম করা হচ্ছে, কোথাও বডি শেমিং, কোথাও হচ্ছে কি ভিকটিম শেমিং যেভাবে করা হচ্ছে, একজনের তো তাকে তো প্র্যাকটিক্যালি হ্যারাস করছে। আমরা তো এই হ্যারাসমেন্টের বিরুদ্ধে লড়াই করছি, রেপ কালচারের বিরুদ্ধে। এবং এই পুরুষতান্ত্রিক মানসিকতা, যে দলের সুপ্রিমো একজন মহিলা, সেই দলের কর্মীর কতটা অশিক্ষিত হলে সেই দলের কর্মী হচ্ছে মা বোনেদেরকে এইভাবে নস্যাৎ করতে পারে রাস্তায়। এদের যতদিন না গারদের পেছনে ঢোকানো হবে, আমরা মেয়েরা, মায়েরা, বোনেরা রাস্তাঘাটে সুস্থভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবো না। এদেরকে গারদে ঢোকানোর জন্য আমাদের এই লড়াই চলবে। কুণাল ঘোষ এই যে একটা অডিও রেকর্ড ভাইরাল করলেন, বারবার একটা কথা হচ্ছে অনুমানের ভিত্তিতে এইভাবে তুলে নেওয়া যায়, এইভাবে গ্রেফতার করা যায়, যেখানে এত প্রমাণ থাকা সত্ত্বেও সন্দীপ ঘোষের এত দেরিতে গ্রেফতার হলো, এত প্রমাণ থাকা সত্ত্বেও বারবার টালা থানার ওসির কথা বলছে
অনুমান, সেই অনুমানের ভিত্তিতে গলদান দাশগুপ্তকে গ্রেফতার করেছে। কোত্থেকে পাচ্ছেন এই সমস্ত রেকর্ড? কুণাল ঘোষ কি, ওটা তো একটা চোর। সারদা কাণ্ডে 3 বছর জেল খাটলেন, পুলিশ ভ্যানের ফুটবোর্ডে দাঁড়িয়ে বললেন আমাকে সরকারের সাথে বসিয়ে দাও, কোন নেতা কোন মন্ত্রী সারদা নরদার স্টেক আছে বলে দেবে। তার মুখ বন্ধ করতে মমতা ব্যানার্জি হচ্ছে তাকে তৃণমূলের স্পোক পারসন করে দিলেন। এই চোরটার কথা কে শোনে? তৃণমূলই শোনে। বিনীত গোয়েল এখনো অবধি কোনো কাজ তাহলে করে দিন, বিনীত গোয়েলকে বসিয়ে দিয়ে কুণাল ঘোষকে বসিয়ে দিন। অনুমানের ভিত্তিতে ফরেন্সিক টেস্ট হয়েছে, ওই রেকর্ডিংয়ের ফরেন্সিক টেস্ট হয়েছে, অনুমানের ভিত্তিতে তুলে নিলেন। আমি যদি কালকে বলি কুণাল ঘোষের এটা গলা, অনুমানের ভিত্তিতে কুণাল ঘোষকে তুলবেন তো? আসলে গলদান দাশগুপ্তরা ওই দিন গাড়িটা আটকে ছিল বলে গলদান দাশগুপ্তরা ষড়যন্ত্রের শিকার হয়ে জেলে, ষড়যন্ত্রের জাল ভেঙে কুণাল ঘোষদের নস্যাৎ করে কুণালদের আবার জেলে পাঠিয়ে গলদান দাশগুপ্তরা জেল থেকে বেরিয়ে আসবে। আমাদের লড়াই, মানুষের লড়াই, মানুষকে সাথে নিয়ে আমরাই জিতব। প্রথমত এখানে এমন একটা ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে যে ঘটনাটা ঘটেইনি, সুতরাং তার ভিত্তিতে কেউ একটা নাটকের সংলাপও বলতে পারে, কেউ একটা নাটক প্র্যাকটিস করছে যার ভিত্তিতে, এটা কোনোভাবেই তার যে এরকম একটা তার ভিত্তিতে তোলা যেতে পারে এটা আমি জানি না। এই সময় বিভিন্ন ধরনের নাটক চতুর্দিকে দেখবেন যে লোকজন নাটক মঞ্চস্থ করছে, তার একটা সংলাপ নয়, কে বললো? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটাকে একটা বলা হচ্ছে টেলিফোনে কথোপকথন। প্রথমত ভীষণ অসংলগ্ন, আমি একদমই এই যে পুরো কথোপকথনের মানে একদমই বুঝতে পারিনি। তৃতীয়ত এখানে কোথায় প্রমাণ হলো যে এই এটা টেলিফোনেই কথোপকথন এবং এটা কোনোভাবে ম্যানুফ্যাকচার্ড নয়। তৃতীয়ত যেটা, এই যে কথোপকথনের যে 2 ব্যক্তি, সেটা অন্য কারুর ভয়েস টেস্ট না করে কি করে মিলে গেল, মানে কি করে তারা আন্দাজ করলেন, অনুমান করলেন যে এটা কলতান কিংবা আর একজন যে ব্যক্তি সঞ্জীব বোধহয় নাম, এই দুজনের যে কথোপকথন, এটা কি করে অনুমান করলেন? তার মানে কি ওনারা আসলে পুরো বিষয়টার মধ্যে কাউকে, মানে বিশেষ করে কলতানকে এই বিষয়টার মধ্যে তাকে মানে ফাঁসাতে চাইছেন? তাছাড়া আমার আর কিছু মনে আসছে না। অ্যাকচুয়ালি কলতানের নামটা করে দিয়ে, এবং সবচেয়ে বড় কথা, এটা প্রথম গেল পুলিশের কাছে নয়, প্রথম গেল হচ্ছে কুণাল ঘোষের কাছে। সুতরাং আমরা নিশ্চিতভাবে, দেখুন আসলে বামপন্থীরা তো বহুদিন লড়াই করছে। আমরা ওই 72 থেকে 77 সাল পর্যন্ত বহু বামপন্থীর বিরুদ্ধে এইরকম ধরনের মামলা তৈরি করা হয়েছে, আমরা সেটা দেখেছি। 2011 সালের আগেও এইরকম আমরা শহীদ দত্তকে কিভাবে হ্যারাস করা হয়েছে আমরা জানি, ফুল্লরা মণ্ডলকে কিভাবে জেলে রাখা হয়েছে এটাও আমরা জানি। তারা দীর্ঘদিন জেল খেটেছেন, এরকম ভাবে তারা পরবর্তীকালে সম্মান নিয়ে বেরিয়ে চলে এসেছেন, কেউ প্রমাণ করতে পারেনি। এখানে দুর্ভাগ্য হচ্ছে এই আন্দোলনের যে মুখ, তাকে ধরা হয়েছে, তার মানে আন্দোলনে একটা বড় রকমের আঘাত করতে চাইছে এরা। এটা ওরা জানে না যে একজন কলতানকে বন্দি করলে হাজার হাজার কলতান জন্মায়, সেটাই ঘটবে। কলতান দাশগুপ্ত, মীনাক্ষী মুখার্জিকে আমরা সেই দিনকার আর্জি করে দেখেছিলাম গাড়ি আটকাতে, তার থেকেই হয়তো এই খবরটা বাংলার মানুষের কাছে আসা। তো আমরা যদি কলতান দাশগুপ্তকে দেখি, আমরা সন্দেশকালীর সময়ও দেখেছি যে সাংবাদিক গলা তুলেছেন, সেই সময় সেই সাংবাদিককেও গ্রেফতার করা হয়েছে। তাহলে আজকে কি কলতান দাশগুপ্ত গাড়ি আটকেছেন বলেই ইচ্ছা করেই গ্রেফতার? তাহলে কি এরপরে মীনাক্ষী মুখার্জির প্রতিও এই ধরনের কাণ্ড করা হতে পারে বলে? একদমই তাই, আমার নিজের মনে হচ্ছে যেটা, যে ওরা অবশ্যই কলতান দাশগুপ্তকে সেই জন্যই নিয়ে গেছে, রাজনৈতিক প্রতিহিংসার জন্যই এটা করেছে, এবং অন্যান্য যারা নেতৃত্ব দিচ্ছে তাদের ওপরেও এই আঘাতটা আসতে পারে। এবং আমার মনে হচ্ছে যে এই যে সরকার, এ তো গণতান্ত্রিক সরকার নয়। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয় বলে, কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলেই তো সরকার গণতান্ত্রিক হয় না। তার একটা গণতান্ত্রিক মনোভাব থাকতে হয়, গণতন্ত্রকে রেসপেক্ট করতে শিখতে হয়। এটা একটা ওয়ান ম্যান সরকার, একজনই সমস্ত সরকারটা চালায়, সেই সব, সেটাকে গণতান্ত্রিক সরকার বলে না। সুতরাং এই গণতান্ত্রিক ভাবে নির্বাচিত স্বৈরাচারী সরকার যা যা করে সেটাই করছে। এই স্বৈরাচারী সরকার আগামী দিনে নিশ্চয়ই তার দমন পীড়নের নীতি আরও নামিয়ে আনতে পারে। কুণাল ঘোষকে আমরা সম্প্রতি দেখছি এমন পোস্ট করতে, যেখানে অভিনেত্রীকে নিয়ে কেন তিনি বাইট দিয়েছেন, কেন তিনি এই ধরনের কথা বলেছেন, সেই নিয়ে একটা কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, এমনকি বডি শেমিংও দেখা গেছে। যে দল বারবার বলছে আমরা ধর্ষক নয়, সেই দল কেন এরকম সোশ্যাল মিডিয়ার মতো একটা জায়গায় এইভাবে পোস্ট করছে? এবং সেখানে আমরা দেবাংশু ভট্টাচার্যের মতো ছাত্রনেতাকেও দেখছি তার সমর্থন করতে। না, এটা তো আমরা দেখে আসছি। শুনুন, এই দলে না যারা আছে, হয় না, ওই এক ঝুড়ি আমের মধ্যে একটা পচা আম রাখলে আস্তে আস্তে সব পচতে শুরু করে, আর এখানে হচ্ছে এক ঝুড়ি পচা আমের মধ্যে একটা ভালো আম রাখলে সেটা পচে যায়। এই দলে হচ্ছে সেটাই বিষয়। কুণাল ঘোষ নিজে
বহুদিন তিনি জেল খেটেছেন। জেল খেটে কোনো রকমে আমরা এখনও সেই দৃশ্যগুলো মনে আছে, গাড়ি চাপড়াতে চাপড়াতে কীভাবে উনি যেতেন জেলে এবং কিভাবে ফিরতেন, এই সমস্ত কিছুই আমাদের মনে আছে। কোর্টে যেতেন এবং কোর্ট থেকে ফিরতেন। সুতরাং সেই কুণাল ঘোষকে এখন মুখ্যমন্ত্রী একটা মুখপাত্র বানিয়েছে। এবার উনি ভাবছেন যে, বা তৃণমূল সুপ্রিমো মুখপাত্র বানিয়েছে, এবার উনি ভাবছেন যে মুখপাত্র পদ পাছে চলে যায় বা অন্য কোনোভাবে তিনি যদি ঠিক তার পদান্নতা না পান, যে বা কোনোভাবে হয়তো ওকে ভেবে বলাও হচ্ছে যে তুমি এইটা না করলে তোমাকে আবার জেলে পাঠিয়ে দেবো, এই সমস্ত কিছু থেকে উনি করছেন। এই লোকগুলো না, এদের সম্পর্কে যত কম উত্তর দেওয়া যায়, যত কম কথা বলা যায়, তাই ভালো। আপনি একটা কথা বললেন যে বামপন্থীরা বরাবর আন্দোলন করেছে। এই যে বামপন্থীদের আন্দোলন, সুকান্ত মজুমদার সম্প্রতি বলছেন যে বামপন্থীরা নাকি আরজিকর আন্দোলনকে হাইজ্যাক করে নিয়েছেন। তার মানে কি সুকান্ত মজুমদার বা বিজেপি ভয় পেয়ে গেছে যে যে জায়গাটা ওরা দখল করতে চেয়েছিল সেই জায়গাটা বামপন্থীরা দখল করে ফেলছে? না, তার থেকেও বড় ভয় পেয়েছে। তার কারণ আপনি দেখবেন এই পুরো আন্দোলনটার মধ্যে দিয়ে মেয়েরা উঠে আসছে, মেয়েরা স্লোগান দিচ্ছে। সুতরাং এই আন্দোলনটা একটা গণ আন্দোলন এবং তার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সঙ্গে যেটা হয়ে উঠছে সেটা হচ্ছে মেয়েদের ক্ষমতায়নের আন্দোলন। আমি গতকালই একটা টেলিভিশন চ্যানেলে শুনছিলাম বিজেপির কয়েকজন সমর্থক, মানে বোধহয় তারা মুখপাত্রই হোক বা যাই হোক, তারা টেলিভিশন চ্যানেলে বলছে আজাদি স্লোগান কেন হবে, এরা কেন মনুবাদ সে আজাদি চাইবে। আর এই পুরো আন্দোলনটাই তো মনুবাদ সে আজাদি। এই যে বলছে সে মনুবাদও বোঝে না, মেয়েদের ক্ষমতায়ন বোঝে না, মেয়েদের এগিয়ে যাওয়াটা বোঝে না। সুতরাং এই পুরো বিষয়টা এরা আসলে চাপা দিতে চাইছে, এটাকে কোনো রকমে একটা ছোটোখাটো ঘটনা প্রমাণ করে এই বিষয়টা থেকে মুক্তি পেতে চাইছে। আরএসএস এর ওই প্রধান বলেনি কথাটা যে সরকারের সমস্ত স্টেপকে আমি সমর্থন করব, কারণ মেয়েদের এই জেগে ওঠা এরা ভয় পাচ্ছে, তাই থামাতে চাইছে।